তালিকা হচ্ছে গা ঢাকা দেয়া আওয়ামী লীগ নেতাদের। সেই নিউজে বিস্তারিত আছে যে যারা এই সংকটপূর্ণ মুহূর্তে দলীয় দায়িত্ব প্রাপ্ত জায়গায় থেকে তারা দায়িত্ব অবহেলা করেছে এবং রাজপথে অবস্থান না নিয়ে তারা পালিয়েছিল, এই ব্যক্তিবর্গের তালিকা তৈরি করা হচ্ছে, যার নির্দেশ দিয়েছেন দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা। তো বরাবরই যেহেতু আমি বগুড়া কেন্দ্রিক কথা বলে থাকি, বগুড়া আমার জন্মস্থান, সেই সাথে আমি আমার যৌবন জীবনের সবচেয়ে যে সোনালী মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলো আমি বগুড়ার রাজপথে অতিবাহিত করেছি। সেই জন্য আজকেও অধিকার নিয়েই কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আপনারা যে নিউজটির কথা বলছি আপনাদেরকে, যে বগুড়া যে তালিকা হচ্ছে গা ঢাকা দেয়া আওয়ামী লীগ নেতাদের, তো বগুড়ার ক্ষেত্রে আসলে এই তালিকাটা কারা পাঠাবে? কারণ রক্ষকই যেখানে ভক্ষক, সেখানে আসলে আপনি স্বচ্ছতা কিভাবে আশা করতে পারেন? কারণ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বগুড়ার যে চলমান সংকটের যে মুহূর্তটাই, সেই মুহূর্ততে যে যারা দায়িত্বপ্রাপ্ত জায়গায় থেকে তারা যে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, এই বিষয়ে আর বলার অবকাশ রাখে না। সেই সাথে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তারা সবসময় নিজেদেরকে সেফ জোনে রেখে, কর্মীদের কথা চিন্তা না করে, নিজেদের আড়াল করে, নিজের পরিবার পরিজন সবকিছু নিয়ে তারা বিভোর ছিল, যা আসলে একজন দায়িত্ববান ব্যক্তির থেকে কখনোই আশা করা যায় না। আপনারা লক্ষ্য করে দেখেছেন যে চলমান সংকটকালীন মুহূর্তে বগুড়ায় একমাত্র গুটি কয়েক নেতা ছাড়া কাউকেই দেখা যায়নি। কারণ তারা আজকে শত শত কোটি টাকার মালিক, তাদের হারানোর ভয় আছে, সেজন্য করেই তারা রাজপথে বের হয় নাই। তারা নিজেদের আলিশান বাড়িতে এসি রুমের ভিতরে বসেছিল এবং বগুড়াতে যে আওয়ামী লীগ শূন্য একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তারা সেই লজিককে তারা প্রতিষ্ঠিত করতে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি একটা মদক দিয়েছে, যা আসলে সম্পূর্ণভাবে দলীয় ভাবমূর্তি নষ্টের শামিল আমি মনে করি। আপনারা দেখেছেন যে ঘটনার দিন সকালবেলা জননেতা মঞ্জুর মোহনকে দেখা গেছে যে তিনি উপজেলা পরিষদে ছিলেন। তার পরবর্তীতে যিনি সরকারি আইজুল হক কলেজে গিয়ে, যে আপনারা জানেন যে সেদিন সরকারি আইজুল হক কলেজে ছাত্রলীগের কিছু কর্মী দুর্বৃত্তদের ককটেল হামলায় আহত হয়েছে, সেই খবর শোনা মাত্র তিনি ছুটে গেছেন সেই সাধারণ শিক্ষার্থীদের মাঝে এবং তাদের খোঁজ খবর রেখেছেন। পরবর্তীতে তাকে দেখা গেছে তিনি হাসপাতালেও সেই আহত কর্মীদের খোঁজ খবর এবং তাদের পাশে থেকে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করেছেন। এবং তারপরে দেখা গেছে যে বগুড়ায় যখন বিশৃঙ্খলা চরমে পরিণত হয়েছিল, তখন দেখা গেছে বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিস পোদ্দার লিটন এবং আমিনুল ইসলাম ডাবলুর নেতৃত্বে একটি যুবলীগের মিছিল, যারা বগুড়ার রাজপথে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করেছে, যা সম্পূর্ণ প্রশংসার দাবি রাখে। সেই সাথে আরো দেখা গেছে যে স্বেচ্ছাসেবক লীগের জুলফিকার রহমান শান্ত ভাইকে, রবিনাজ খান রবিন ভাইকে, এই যে গুটি কয়েক নাম বললাম, এই ব্যতীত আপনারা বলুন যে দায়িত্ব প্রাপ্ত জায়গা থেকে কাকে আপনারা দেখেছেন রাজপথে, কাকে আপনারা দেখেছেন বাড়ির বাহিরে? কর্মীদের খোঁজ খবর রাখা তো দূরের বিষয়, এখানে তারা সম্পূর্ণ নিজেকে আড়াল করে রেখেছে। তারা একটি নির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে তারা এই কাজটি করেছে বলে আমি মনে। সেই সাথে আরো কিছু কথা যোগ করতে চাই বগুড়া জেলা আওয়ামী লীগের সেই দায়িত্ববান নেতাদেরকে সংযুক্ত করে। কারণ আমরা অতীতে দেখেছি যে শত গ্রুপিং, শত রাগ অভিমান ভুলে যে কোনো সংকটকালীন মুহূর্তে বগুড়া জেলা আওয়ামী লীগের তৎকালীন সংগ্রামী সভাপতি প্রয়াত জননেতা আলহাজ মাহমুদ উদ্দিন সকলকে সুসংগঠিত করে
সম্মুখ সারির একজন যোদ্ধা হিসেবে যে কোনো সংকটকালীন মুহূর্তে তিনি অত্যন্ত বীর দম্ভের সঙ্গে সেই পরিস্থিতি মোকাবেলা করেছেন এবং বগুড়াতে যে আওয়ামী লীগ শক্তিশালী সেই জিনিসটা তিনি বারবার প্রমাণিত করেছেন। কিন্তু বর্তমান যে দায়িত্ববানরা রয়েছেন, যারা নিজেকে সুশীল বলে দাবি করেন, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি সম্পূর্ণ বিপরীত। কারণ এই সংকটকালীন মুহূর্তে তাদের একটিবারও দলীয় কার্যালয়ে দেখা যায়নি। এমনকি আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী যে সংগঠন, সেই সংগঠনটির যখন দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ এবং হামলা করে ভাঙচুর করে ধ্বংসস্তূপ পরিণত করা হলো, সেই ঘটনা 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও বগুড়া জেলা আওয়ামী লীগের দায়িত্ববান কোন নেতাকে একদম রাজপথে তো দূরের কথা, আশেপাশে দেখা যায়নি। সেই সাথে তারা তো কর্মীদের কোনো খবর রাখেইনি, কিন্তু তারা একটি সার্কাসের মতো একটি হাস্যরসের জন্ম দিয়েছেন যে তারা ঘটনার পরবর্তীতে মুজিব মঞ্চে সমবেত হয়ে তারা 70-80 জন নিয়ে একটি প্রতিবাদ সভা করেছেন, যা সম্পূর্ণ সার্কাসের বিনোদন ছাড়া আর কিছুই নয় আমি বলবো। কারণ সরকার ক্ষমতায় আজ 15 বছর, সেখানে আপনি দায়িত্ববান হয়ে কি করে এই হাস্যরসের জন্ম দিলেন যে 60-70-80 জন নিয়ে আপনি একটি প্রতিবাদ সভা কি করে করতে পারলেন দায়িত্ববান একটি জায়গা থেকে? বগুড়াতে কি আওয়ামী লীগের এতই আকাল বা দুর্দিন চলে এসেছে যে মানে এত দলীয় লোকজন রেখে আপনি 60-70 জন নিয়ে প্রতিবাদ সভা করতে হলো? কোথায় যারা আপনাদের পিছে পিছে সবসময় লেজ নাড়িয়ে ঘুরঘুর করতো একটি মনা ডাক শোনার জন্য? কোথায় আপনার সেই বাহিনী যারা সেলফি তোলা এবং আপনাদের পান আনার জন্য করে সবসময় আপনাদের পিছে ঘোরাঘুরি করতো এবং ত্যাগীরা কোণঠাসা হয়ে দূরে কোথাও পড়ে থাকতো? কোথায় সে আপনার সেই মনা বাহিনী, কোথায় সেই যোদ্ধা বাহিনী? কেন আপনাকে অনলি এই 70-80 জন নিয়ে জেলা আওয়ামী লীগের যে কার্যালয় পোড়া হয়েছে তার প্রতিবাদ মিছিল করতে হলো? এই ঘটনাকে সম্পূর্ণ রসিকতা অথবা হাস্যরস ছাড়া আর কিছুই বলবো না। সেই সাথে আরো বলতে চাই যে এখানে আপনাদেরকে যখন আপনাদের আশেপাশে এই সেলফিবাজরা ঘোরাঘুরি করে, তখন আমি মনে মনে ভাবি চিড়িয়াখানার গল্প। আপনারা লক্ষ্য করে দেখবেন যে চিড়িয়াখানায় যে বাঘ ভাল্লুক রয়েছে, মানুষ কিন্তু সেখানে দিন হলেই সমবেত হয় এবং বাঘ ভাল্লুক সাথে সেলফি তোলে, ছবি তোলে, অনেক সময় অতিবাহিত করে। কিন্তু যখন এই কাজটা যখন তারা মানুষ যখন করে, তখন অবশ্যই সেই বাঘ ভাল্লুক বলেন আর যে জীবজন্তুই বলেন, তারা নিজেদেরকে অনেক বড় কিছু ভাবে, নিজেদেরকে অহংকারের একটা জায়গায় নিয়ে যায়। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে দিন শেষে কিন্তু সেই পশু পাখিগুলো একা। ঠিক বর্তমান আমাদের যে বগুড়ায় যে জেলা আওয়ামী লীগের কমিটি রয়েছে, তাদের সেই একই বেহাল দশা। কারণ তারা এত ক্ষমতাবান হয়েও দেখা গেল যে সংকটকালীন মুহূর্তে তাদের আশেপাশে একটি ব্যক্তি খুঁজে পাওয়া গেল না, না খুঁজে পাওয়া গেল মনা বাহিনীকে, না খুঁজে পাওয়া গেল যোদ্ধা বাহিনীকে। এখন বিষয় হচ্ছে যে আপনাদের থেকে কর্মীরা এত দূরে সরে যাওয়ার কারণ কি, সেই বিষয় অবশ্যই একবার খতিয়ে দেখা উচিত, নইলে অনেক দেরি হয়ে যাবে। কারণ আজ তো দলীয় কার্যালয়ে হামলা হয়েছে, আগামীতে হয়তো এই জামাত শিবিরের যে নাশকতাকারীরা, তারা হয়তো আপনাদের ঘর বাড়িতেও হামলা করতে দ্বিতীয়বার চিন্তা করবে না। অত্যন্ত দুঃখের সঙ্গে আরো কিছু কথা যোগ না করলেই না, কারণ যখন জেলা আওয়ামী লীগের কার্যালয় বগুড়ায় আক্রান্ত হয়, তখন জেলা আওয়ামী লীগের যে দায়িত্ববান নেতারা রয়েছেন তাদেরকেও তো রাজপথে দেখাই যায়নি। কিন্তু পরবর্তীতে তারা যে এসে এই কর্মীদের খোঁজ খবর নেওয়া বা দলীয় কার্যালয় পরিদর্শন করা, সেক্ষেত্রেও তাদেরকে নিষ্ক্রিয় থাকতে দেখা গেছে। ইভেন যে মুজিব মঞ্চে যে কর্মসূচি, যে হাস্যকর সার্কাসের জন্ম হয়েছে প্রতিবাদ সভার নামে, সেই প্রতিবাদ সভায়ও দেখা গেছে যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপস্থিত। সেই সাথে আরেকটু বলতে চাই যে আপনারা লক্ষ্য করে দেখবেন যে বগুড়ায় এই সম্প্রতি নাশকতা এবং এই যে বিশৃঙ্খলা, এই কেন্দ্রিক মামলা হয়েছে 13টি। সেই 13টি মামলার ভিতর 9টি মামলা হচ্ছে যে পুলিশবাদী এবং বাকি মামলাগুলোর ভিতর
যে বিভিন্ন প্রতিষ্ঠান বাদী হয়ে মামলা করেছেন এবং বগুড়ায় জেলা আওয়ামী লীগের যে কার্যালয়, সেই জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পড়ার যে মামলা, সেই মামলার বাদী হয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব শ্রদ্ধেয় রাজা ভাই। রাজা ভাই অত্যন্ত ডেডিকেটেড একজন কর্মী দলের জন্য করে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে কথা হচ্ছে যে রাজা ভাই কেন সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের ভূমিকা কি ছিল? তারা কি একটিবার দলের জন্য করে এতটুক করার মতো সৎ সাহস তাদের ছিল না? এখানে যদি রাজা ভাইকেই যদি মামলা করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার মতে যে বগুড়া জেলা আওয়ামী লীগের দায়িত্ব সকল কিছু রাজা ভাইকেই দেওয়া হোক, তিনি দলকে সঠিকভাবে পরিচালনা করুক। সেই সাথে আরো কিছু কথা না বললেই নয়, যেখানে আপনারা লক্ষ্য করবেন যে এই সংকটকালীন মুহূর্তে কাউকেই খুঁজে পাওয়া যায়নি, শুধুমাত্র গুটি কয়েক নেতা, যেমন জননেতা মঞ্জিল আলম মোহন, শুভাশিস পোদ্দার লিটন, আমির ইসলাম ডাবলু, রবিনাজ খান রবিন, জুলফিকার রহমান শান্ত ভাই সহ প্রমুখ কিছু হাতে গোনা ব্যক্তিত্ব। কিন্তু পক্ষান্তরেই যখন স্বরাষ্ট্রমন্ত্রী বগুড়ার নাশকতা এবং ধ্বংসযজ্ঞ পরিদর্শন করতে আসলো, তখন কিন্তু সেই যে সেলফিবাজ বা তেলবাজ যারা রয়েছেন, তাদের ভিড়ের ঠেলায় কিন্তু সাধারণ মানুষের সেখানে টিকে থাকাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল। যে এক পর্যায়ে শুনেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় কার্যালয়ের ভিতরে ঢুকে ঘটনাস্থলই পরিদর্শন করতে ব্যর্থ হয়েছেন এবং পরবর্তীতে যখন সাংবাদিকেরা তাকে প্রশ্ন করেছিল যে এখন যে এত ব্যক্তি, আপনাদের এত নেতাকর্মী দেখা যাচ্ছে, কিন্তু যখন নাশকতার ঘটনা ঘটে কিংবা জেলা আওয়ামী লীগের যে কার্যালয়ে দুর্বৃত্তদের জামাত শিবিরের যে দুর্বৃত্তায়নের শিকার হয়, তখন তাদের কাউকে দেখা যায়নি। সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই প্রশ্নকে অ্যাভয়েড করে পাশ কাটিয়ে তিনি চলে গেছেন। কারণ আমার যেটা ধারণা যে তিনি নিজেও বোঝেন যে আসলে বগুড়ায় যে এই যে যাদেরকে তিনি আশেপাশে দেখছেন, তাদের কি ভূমিকা ছিল সেই দুর্যোগকালীন মুহূর্তে। কারণ তিনি যেহেতু একজন মন্ত্রী পর্যায়ে রয়েছেন, অবশ্যই তার কাছে ডিজিএফআই, এনএসআই, ডিএসবি এই রিপোর্টগুলো রয়েছে তিনি ঘটনাস্থল পরিদর্শনের পূর্বে। সেই সঙ্গে আরো কিছু কথা বলবো যে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করবেন যে যেখানে বগুড়া জেলা স্কুলের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান যা শত বছরের ঐতিহ্যর ধারক বাহক, সেই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এই সংকটকালীন মুহূর্তে ছাত্রলীগের পাশে থেকে তাদের সহযোগিতা করবে। কারণ আমরা অতীতে দেখেছি যে নাইমুর রাজ্জাক, তিতাস ভাই, অসীম কুমার রায় এদের নেতৃত্বে অতীতেও এই আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের যে দূরদর্শী নেতৃত্ব এবং সাংগঠনিক গুণাবলীর কারণে তারা নিবৃত্ত হয়েছিল এবং তারা ধৈর্য ধারণ করেছিল সরকারের পরবর্তী পদক্ষেপের জন্য এবং শান্তশিষ্টভাবে তারা তাদের আন্দোলন বগুড়ায় চালিয়ে গিয়েছিল। কিন্তু পক্ষান্তরে আপনারা লক্ষ্য করে দেখবেন যে বগুড়া জেলা ছাত্রলীগের বর্তমান যে তথাকথিত অযোগ্য সভাপতি, তার একটি ভুল সিদ্ধান্তের ফলে এবং তার যে অদূরদর্শী নেতৃত্ব, সেই অদূরদর্শী নেতৃত্বের ফলে সেখানে বগুড়া জেলা স্কুলের শিক্ষার্থীরা ছাত্রলীগের যে অযোগ্য নেতৃত্ব এদের প্রতিপক্ষে পরিণত হয়ে গেল এবং মুহূর্তের মাঝেই ঘটনা এবং পরিস্থিতি ঘোলাটে হয়ে গেল, যার সুযোগ গ্রহণ করল জামাত শিবির বিএনপির অনুপ্রবেশকারীরা। এখানে আরো একটি কথা বলি যে এখানে কিন্তু প্রথম দিন বগুড়া জেলা ছাত্রলীগের তথাকথিত অযোগ্য সাধারণ সম্পাদক, ভাড়াটিয়া সাধারণ সম্পাদক বলবো, তাকে কিন্তু কোথাও লক্ষ্য করা যায়নি, কোথাও দেখা যায়নি। কিন্তু পরবর্তীতে যখন এই যে জেলা আওয়ামী লীগের যে সার্কাসের মতো যে হাস্যরস প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানে তাকে দেখা গেছে যে সে শান্ত ভাইয়ের কোলে চড়ে ফিডার খেতে খেতে পার্টি অফিসে এসে উপস্থিত হয়েছেন। তার কারণ কিন্তু যে দলের প্রতি যে ভালোবাসা থেকে নয়, কারণ সেখানে তার রুহানি পিতা বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সেখানে উপস্থিত ছিলেন। তাকেই প্রোটোকল দিতে সে অনেক কষ্টে জুলফিকার রহমান শান্ত ভাইয়ের কোলে করে তিনি পার্টি অফিসে
একবার এসে হাজির হয়েছিলেন। এখন একটু কিছু কথা যোগ করতে চাই যে তৃণমূল যে ছাত্রলীগের ভাই বোনেরা রয়েছেন তাদের উদ্দেশ্যে, আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা যখন দলীয় কার্যালয়ে যাবেন বা কোনো ছাত্রলীগের সাবেক বড় ভাইয়ের সঙ্গে আপনাদের দেখা হবে, তারা কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে একটা কথাই বলে যে তোমরা সংগঠন পরিচালনা করতে পারছো না, আমাদের সময় আমরা বাঘ শিকার করছি, আমাদের সময় আমরা ভাল্লুক শিকার করছি, কুমির শিকার করছি। কিন্তু এখানে কিন্তু ভেবে দেখার বিষয় আছে যে তাদের সময় যে তারা যে বাঘ শিকারের গল্প করছিল, সেই বাঘগুলো কিন্তু কাগজের বাঘ ছিল, সেই ভাল্লুকগুলো কিন্তু কাগজের ভাল্লুক ছিল। এখানে যখন তারা আপনাদেরকে অযাচিতভাবে উপদেশ পরামর্শ দিতে আসবে, তখন আমার মতে আপনাদের বলা উচিত যে আপনারা এই পরামর্শগুলো যদি আপনাদের ঘরে গিয়ে দেন, তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি কাজে আসবে। কারণ আপনি এখানে জয় বাংলার স্লোগান দিচ্ছেন, আপনার ছাত্রলীগের ছোট ভাই বোনদেরকে দেখলেই অযাচিতভাবে নিজের পরামর্শ দিচ্ছেন, যা আপনার ঘর থেকে শুরু করা উচিত। কারণ আপনার সন্তান কি করে একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান হয়ে রাজপথে গিয়ে আমি রাজাকার স্লোগান দেয়? তাহলে আপনার ঘর ঠিক করুন। ছাত্রলীগ যতই আপনাদের কাছে অযোগ্য হোক কিংবা যাই হোক না কেন, ছাত্রলীগ সঠিক পথেই আছে। ছাত্রলীগের একমাত্র অভিভাবক জননেত্রী শেখ হাসিনা, কারণ ছাত্রলীগ হচ্ছে এতিমের সংগঠন। সেই সাথে তাদেরকে এই অযোচিতভাবে আপনাদেরকে উপদেশ পরামর্শ দান থেকে বিরত রাখতে ভালোভাবে না বললে শুধু একটা কথাই বলবেন যে আপনাদের মতো 50 বাপের যে রুহানি সন্তান, তাদের জন্যই আজকে দলের এই অবস্থা। যারা দলকে বিক্রি করে আজকে নিজেরা সুপ্রতিষ্ঠিত হয়েছেন, অথচ আপনারই ঘরের আপনারই সন্তান, আপনারই ভাই ভাতিজা, তারা যে আমি রাজাকার স্লোগান দিচ্ছেন। আপনি যেখানে আপনার নিজের ঘরকে কন্ট্রোল করতে পারেন না, সেখানে আপনি রাজপথে কি করে নিজেকে একজন আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেন, সেই বিষয়ে সত্যি একবার ভেবে দেখতে হবে। শেষ মুহূর্তে আরেকটি কথা বলবো যে যেখানে জেলা আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী সংগঠনের দলীয় কার্যালয় পোড়ানোর মামলা হয়েছে মাত্র 87 জনের নামে, কিন্তু আপনারা ভিডিও ফুটেজ এবং যে সুলতান মাহমুদ খান রনি ভাইয়ের যে অফিস, এই পোড়ার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এখানে কি সত্যি মাত্র 87 জন এই দুর্বৃত্তায়নের মতো ঘটনা ঘটিয়েছে কি না। কারণ এখানে মামলা হওয়া উচিত ছিল কম করে হলেও 2000 ব্যক্তির নামে, যারা ঘটনাস্থলে সশরীরে উপস্থিত থেকে এই নাশকতাকে নেতৃত্ব দিয়েছেন এবং একটি ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। সেই সাথে বলতে চাই যে হয়তো আমার কথা অনেকের কাছেই খারাপ লাগবে, কারণ কথাগুলো অপ্রিয় কিন্তু সত্য। সেই সাথে আপনাদের সকলকে আমার ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আমার কথা বলার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে আজকে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।